গোমরা একটি গ্রাম যা প্রকৃতির ক্যানভাসে আঁকা নিখুঁত কৃষি জীবনের ছবি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামটি আজও ইতিহাসের অনেক জটিল অধ্যায় বহন করে বেড়াচ্ছে। কিন্তু ভারত ভাগের পর আসাম থেকে প্রত্যাগত বাঙালি মুসলমান কৃষকেরা এখানে আজও অদম্য। তাদের কঠোর পরিশ্রম আর কৃষিকাজের সুনিপুণ দক্ষতা গ্রামটির সকল জটিলতাকে ছাপিয়ে গোমরাকে আজ পরিণত করেছে ফসলের সমারোহে। কৃষির অযোগ্য পাহাড়ি বনভূমি এখানে আজ রূপান্তরিত হয়েছে সোনার ফসলে, আর গ্রামটিও হয়ে উঠেছে স্বপ্নের মতো সুন্দর। গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আজ আমরা ঘুরে দেখব পাহাড়ের কোলে অবস্থিত মনোমুগ্ধকর এই গোমরা গ্রামটিকে, এখানকার ফসলের বৈচিত্র্য, কৃষকদের দৈনন্দিন জীবন আর খুঁটিয়ে দেখব গ্রামের ঐতিহাসিক জটিলতাগুলো। সুপ্রিয় দর্শক, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমরা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই যে গোমরা গ্রামটা, এটা হলো ভারতের মেঘালয় সীমান্তলগ্ন একেবারে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামের এখানে প্রায় 600-র মতো ভোটার রয়েছে, আনুমানিক 300 পরিবার এখানে রয়েছে। আর এই যে 300 পরিবার, তাদের যে বাড়ি ঘর উঠান রাস্তাঘাটের পাশ দিয়ে যে জমিগুলো রয়েছে, সব জায়গায় কেবলই ফসল আর ফসল। এই চারপাশ থেকে দেখেন, যেদিকেই তাকাবেন বিস্তীর্ণ ফসল, তার পাশাপাশি ওই যে একটু আড্ডু আপনার যে ঘর, সেই ঘরগুলো কিন্তু দেখা পাওয়া যাবে। মানে ফসলে এখানকার যে ঘরবাড়ি রয়েছে, সেই ঘরবাড়িগুলোকে কিন্তু একেবারেই এমনভাবে ঢেকে দিয়েছে, বোঝা যাবে না। গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই গোমরা গ্রামটাকে দেখাবো এই গ্রামের মানুষের যে এই যে সুপরিকল্পিত কৃষি, এবং এই কৃষির মাধ্যমে তারা যে এই গ্রামটিকে একটি সমৃদ্ধ গ্রামে পরিণত করেছে, এবং সেটা কিভাবে করেছে সেই বিষয়গুলোর যে খুঁটিনাটি রয়েছে তার বিস্তারিত, এবং দেখাবো এই গ্রামের যে এখন বর্তমানে ফসলগুলো রয়েছে সেই ফসল। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। গোমরা গ্রামটি মূলত পাহাড়ি বনভূমির পাদদেশে অবস্থিত, যার চারপাশে ঘন বন, দূরে মেঘালয় পাহাড়। প্রকৃতি আর মানুষের সমন্বয়ে গঠিত এই গ্রামটিতে আসলে মন শান্ত হয়, শান্তিপ্রিয় এই গ্রামের সহজ মানুষের মতো। গ্রামের চারপাশের এই ঘন বন আর নানান গাছগাছালি থেকে তারা পায় কাঠ, জ্বালানি, গবাদি পশুর খাবারের ঘাস। কাকা, এটা কিসে খাবে? গরুতে? ও, গরুর খাবার কাকা পাহাড়ের জঙ্গলের ভিতর থেকে নিয়ে এসে। এখানকার নিচু জমিতে চাষ হয় ধান, বর্ষাকালে নামে পাহাড়ি ঝর্ণার পানি, আর উঁচু জমি বিভিন্ন ফসলে সাজানো। আচ্ছা, এইখানে হাঁস ছাড়বেন যাতে ওই দিকে যাতে না যেতে পারে, এই জন্য জাল দিয়ে। ও, আমি তো ভাবলাম আপনি মাছ ধরতেছেন নাকি। আচ্ছা ভাই, এইটা কি আপনার পাহাড় থেকে আসে নাকি পানি? কাঠখড়িও পাওয়া যায় না চাচা এই পাহাড়ের ভেতরে? এই কাঠখড়িগুলো কি আপনাদের আনলে মানে আপনার কোনো সমস্যা হয়? না না, পরিবারের জন্য নিলে কোনো সমস্যা নেই। পরিবারের জন্য বিক্রি টিক্রি করলে? না, বিক্রি করি না। ও আচ্ছা, তাহলে এই পাহাড়ের ভেতরে আপনার পান কি কি? গরু চড়াতে পারেন?
গরু চড়াবার ভাই আর খড়ি খেয়ে আমি এলে নিয়ে আসতেছি এডি মোটামুটি পাওয়া যায়। তোমার জাংলা টাংলাতে এলে খড়ি খাড়ি নিয়ে আসি। ও এই জানালার জন্য খুঁটে খাটাও পাওয়া যায়, যায়। মানে পাহাড় থেকেও মোটামুটি আপনাদের বেশ ভালো টুকিটাকি এটা সেটা পাওয়া যায়। এখানকার সুপরিকল্পিত কৃষি ব্যবস্থা আর উর্বর মাটি গোমরা গ্রামটিকে আজ দিয়েছে এক অনন্য পরিচিতি, ফসলের গ্রাম, যা গ্রামীণ অর্থনীতি সহ আজ এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকেও। গ্রামেই সম্পদ, আপনারা কোথায় পাবেন এরকম গ্রাম? এটা বাড়ির উঠান কোন, আমার তো মনে হয় বাড়ির দরজায় পেলে এরা এই সবজি লাগে। শ্রাবণ মাসের শেষের দিকে এসে এখানে এখন কাকরোলের সিজন চলছে, থাকবে আরও 2 মাস। যদিও ক্ষেতের ভেতর রীতিমতো শিম গাছ লাগানো হয়ে গেছে, সাথে রয়েছে ঝিঙা, চালকুমড়া, দুন্দুল, বরবটি, বেগুনের মতো আরও অনেক সবজি। এই গ্রামের মানুষগুলো কৃষির সাথে ভীষণভাবে নিবিড়, তারা মিশে আছে এই ফসলের সবুজের সাথে। এখানকার নারীরা গৃহস্থলীর কাজ শেষ করে নামেন ফসলের ক্ষেতে। তারা ক্ষেতে নিড়ানি দেয়া সহ পরিষ্কার করেন মাচার পুরাতন পাতা, যখন গ্রামের পুরুষেরা অধিকাংশই ব্যস্ত হয়ে পড়ে ফল পরাগায়নের কাজে। কি করতেছেন খালা আপনারা এখানে? আমরা পাতা বাছি, পাতা? তালের কাজ করতাছি, পাতা ফলাইতাছি। ও মানে এইখানে যে পুরান যে পাতাগুলো রয়েছে কাকরোলের, এই পাতাগুলো সব ফেলে দিতে হয়? বাতি পাতা, পাহা পাতা। ও এটি কতদিন পর পর ফেলতে হয়? পাতা হইলেই পাতা মানে বাড়লেই আপনার পুরান পাতাগুলো ছিঁড়ে ফেলতে হয়। তাহলে কি ফল বেশি আসে নাকি খালা? ফল বেশি আসে, তারপরে পোকা ছাড়ে। ও তার মানে পাতা না ফেললে পোকামাকড় ধরবো, ফল কম আসবে, অনেক সমস্যা। কারকল ফল ধরে, ফল সাদা জায়গা বেশি পাতা থাকলে। আচ্ছা আচ্ছা, এর ভেতর দিয়ে দেখছি যে আবার দেখা যায় আপনার শিম গাছ, উশি গাছও হয়েছে। এডি পরে হবো, এই যে এডি কাটতে দিমু ভাদ্র মাস শেষে, আচ্ছা, পাশে সিম গাছ উঠবো। তখন এর উপর দিয়ে শিম গাছ উঠে শিম হবে। সিম বৃষ্টি এসে পড়েছে, মূলত আজকে আমরা এসেছিলাম এই গুমরা গ্রামে। চিন্তা করেছিলাম যে এই গ্রামটা আপনাদেরকে দেখাবো এবং এখানকার এই গ্রামের মানুষজনের যে আপনার পরিকল্পিত ফসল সেটা দেখাবো, কিন্তু গ্রামে আসার পথেই আমরা দেখলাম ঘন কালো মেঘ অন্ধকার হয়ে এসছে এবং এই যে এখন বৃষ্টি নেমে পড়েছে। তো বৃষ্টির ভেতর দিয়ে এই যে মাচা রয়েছে বলে মাচার নিচে আছি, বৃষ্টিটা কিন্তু পড়ছে না, কিন্তু ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে এক ভাই জানলার নিচ দিয়ে হাঁটতেছে, ভাই আসলে কি করছে বুঝতেছি না ব্যাপারটা। ভাই এটা একটা পুরুষ একটা ফুল আর আচ্ছা। একটা মহিলা ফুল, এটা ভিতরে এই রংটা এই ফুলের ভিতরে রংটা ভরাই দিতে হয়, ভরাই দিলে পরে মানে ফলটা বড় হবে, আর যদি না ভরাই দেওয়া হয় তাহলে ফল ওটা মারা যাবে। ও বুঝতে পারছি, তার মানে পরাগায়ন করতেছেন। পরাগায়ন করতে হবে। আচ্ছা, এই তাহলে কাকরোলে কি আপনাদের পরাগায়ন করতে হয়? হ্যাঁ হ্যাঁ ও এটা তো অনেক পরিশ্রমের কাজ তাহলে ভাই। হ্যাঁ ভাই, প্রত্যেক দিনই করা লাগে? প্রত্যেক দিনই করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তো ভাই কাকরোল আর থাকবে কতদিন এখানে? আর 2 মাস, সর্বোচ্চ 2 মাস। 2 মাস, তারপরে থাকবো না, 1.5 মাস, তারপরে যাই এগুলো গাছ কাটি দেবে, সিম গাছ উঠছে না এগুলো পরে। হ্যাঁ, সিম গাছ উঠে, আমি ওইটাই দেখলাম যে নিচে তো সিম গাছ, সিম গাছগুলো তো এটা উঠে পড়তেছে, তার কাকরোল মানে আপনার সিম গাছ ওঠার পরেই থাকবে না। হ্যাঁ থাকবে না, কাটি দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই এখন কি কাকরোলের দাম টাম মোটামুটি আপনারা ভালো পাচ্ছেন? কাকরোলের দাম এখন সম্ভবত বাজার আজকে 40 টাকা হয়তো গেছে, এটি পাইকারি? সঠিকভাবে আর কি বলতে পারতেছি। পাইকারি? হ্যাঁ পাইকারি। শুরুতে আমরা যে অংশটাতে ছিলাম এই অংশটাতে এখানকার যে বাড়িঘর এবং আমরা বনভূমির পেছনে দেখেছি কিছু ধানের ক্ষেত রয়েছে, আর এই যে মানে ম্যাক্সিমাম যে অংশটা এবং চতুর্পাশেই সব জায়গায় কিন্তু আপনার ছিল কাকরোল। এখানে আপনার ঝিঙা ছিল, বর্তমানে ঝিঙা শেষ পর্যায়ে চলে গেছে আর কাকরোলও কিন্তু শেষ পর্যায়ে চলে গেছে। তো এই গ্রামের ভেতরে মানে আপনার শুধু কাকরোল আর ঝিঙাই কিন্তু নয়, এই গ্রামের ভেতরে প্রচুর পরিমাণে ফসল রয়েছে। তো চলুন আমরা এগোই।
গোমরা গ্রামের মুসলমান কৃষকেরা কঠোর পরিশ্রমী। তারা সারা দিন তাদের বাড়ির পাশের এই ফসলের ক্ষেতে কাজকর্ম করেন। সার বীজ দেয়া সহ পরিচর্যা করেন গাছের। দর্শক, এই যে অংশটা, এটা একটা মানে চৌরাস্তার মতো, চতুর্দিকে 4টে রাস্তা গেছে। এখানে রয়েছে আপনার গোমরা স্কুল, আর আমরা এই দিক থেকে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি ওই মানে আরেকটা গলিতে আর কি। এই গলি দিয়েও কিন্তু চতুর্দিকেই কেবল ফসল আর ফসল। বিষয়টা এমনই একটা ব্যাপার, এই গ্রামে আসলে আসলে কোনটা রেখে যে কোনটা দেখাবো এইটা মানে বুঝে উঠতেও বেশ খানিকটা সময় লেগে যায়। দেখুন, আমরা বলেছি না যে এখানে কিন্তু প্রচুর ফসলের বৈচিত্র্য রয়েছে, এবং ওই দিক দিয়েও কিন্তু প্রচুর জালি কুমড়া রয়েছে, যে মিজান ভাই ছবি তুলতেছে। আর শুধু জালি কুমড়া না, এর বাইরেও বেশ কিছু ফসলের কথা বলছে, তাই না আলী ভাই? দর্শক, একটা কথা আপনাদেরকে বলি, এই গ্রাম মানে এই যে পাহাড়ের পাদদেশের গ্রাম এবং এত সমৃদ্ধি, তার ভেতরে একটা জিনিস মানে আমাকে বারবার পীড়িত করে, সেটা হলো রাস্তা। দেখবেন যে রাস্তার যে মানে ভয়াবহ অবস্থা, যেখান থেকে চলাফেরা করা আসলেই একেবারে মানে দুর্বিষহ একটা ব্যাপার, মানে চলাফেরার অযোগ্য হয়ে গেছে এখানকার এই যে রাস্তাটা। দেখুন, এই যে দেখুন, তো এখানকার এই রাস্তাঘাটের ব্যাপারটা মানে আমাকে আসলেই মানে খুবই কৌতূহল উদ্দীপক করে তুলেছে। কিন্তু আমি তো যেহেতু মানে রাজনৈতিক বিষয় নিয়ে ওই অর্থে তেমন কথা বলি না, এবং এটা আমার আসলে বলা সাজেও না, যার কারণে আমি এটা বলতে পারতাছি না। কিন্তু আমারও ব্যক্তিগত কিছু অভিমত আছে যে এই জায়গাগুলোর রাস্তাঘাটগুলো কেন আসলে কাজ করা হয় না, এখানকার এই গ্রামীণ জনপদের ভেতরে আসলে উন্নয়নের ছোঁয়া কেন লাগে না। দেখুন দর্শক, এইখানে কিন্তু ভিন্ন ফসল, মানে এখানেও কাকরোল আছে, ব্যাপারটা এরকম না যে কাকরোল নেই, কিন্তু ভিন্ন ফসল বলতে আমি বললাম এটাই যে এখানে এই যে দেখুন মানে আপনার শিম গাছ যেটা, সেটা কিন্তু রীতিমতো উঠে গেছে, এবং এইখানকার যে শিমটা তার কিন্তু রীতিমতো আপনার গাছে এই যে দেখুন ফুলও ধরেছে। মানে এইখানে আপনার এই যে অনেকটা জায়গা জুড়ে এখানে যে শিম ক্ষেতটা রয়েছে, সেই শিম ক্ষেতগুলোর মানে হয়তো আর সর্বোচ্চ 1 মাস লাগবে ফল আসতে, এবং মানে এইখানে হয়তো কাকরোল ছিল, আবার ভেতরে কিন্তু হলুদ রয়েছে, হলুদগুলো কিন্তু এর ভেতর দিয়ে উঠছে, তো কাকরোলটাকে সরিয়ে ফেলছে আর নতুন করে শিম উঠছে। মানে এই যে দেখুন, এই যে বিশ্বাস না হয় দেখুন, এই যে এখনও কিন্তু ক্ষেতের ভিতরে এই যে কাকরোল কিছুটা কিছুটা রয়ে গেছে। খালা, ক্ষেত আপনাদের এটা? ও এই ক্ষেতের থেকে কি দুন্দল উঠতেছে খালা? ও 2 মাস থেকে হইতাছে। তো এই ক্ষেত আর কতদিন থাকবে? আরো 2-3 মাস থাকবে। ও তা এই যে আপনার ক্ষেতের ভিতর দিয়ে যে এত জঙ্গল, এতে আপনার অসুবিধা হয় না ঘাসটা? ও তার মানে এটা আপনারা প্ল্যান করেই রাখছেন। প্রিয় দর্শক, গরু ছাগল আছে, তারপরে সার বুনি দেই, সার বুনলে সার হয়। আচ্ছা, মানে তাহলে ঘাসটা কি আপনার গরু ছাগলকেও খাওয়াতে পারেন, আর তার পাশাপাশি আপনার দুন্দল তো এখানে হচ্ছেই। দুন্দল খেতে আরো বেশি গাছ থাকলে অসুবিধা নাই। অসুবিধা নাই? ও আপনাদের তো তাহলে সবকিছুই দেখা যায় একেবারে পরিকল্পিত। ওই পাশের ক্ষেতটা কিসের খালা? ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান। ও এখানে গোলাপ ফুলের বাগানও করা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুন্দল ক্ষেতের পাশেই না আপনার গোলাপের বাগান আছে, একটু যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো। চলেন দেখি। কিন্তু তারা রাতে শান্তিতে ঘুমোতে পারেন না, হাতির ভয়ে রাত জেগে পাহারা দিতে হয়, কখন না হাতি এসে নষ্ট করে দেয় তাদের কষ্টার্জিত ফসল আর বাড়িঘর। আমার কাছে এরকমটাই মনে হইতেছে যে সাজানো, মানে সম্পূর্ণটাই সাজানো। কারণ দেখুন, এই যে বাড়িটার শেষ হয়েছে, এই বাড়িটা, এরপরেই আপনার এই যে দেখুন ফসলের ক্ষেত। ইভেন আপনারা চিন্তা করেন, এখানে হয়েছে আপনার ফসল, এই যে কাকরোল, দুন্দল প্রভৃতি। এবং এখানে আমি লক্ষ্য করছি
যে এই যে পুঁই শাক পর্যন্ত রয়েছে, আর তার পাশে এখানে রয়েছে আপনার মানে আপনার সুপারি গাছ। দেখুন পুরোটা অংশ জুড়ে আপনার সুপারির গাছ রয়েছে। আর আপনারা জানেন যে এখন কিন্তু বাংলাদেশের ভেতরে সুপারির দাম অনেক বেশি, মানে সুপারিটা কিন্তু এখন খুবই মূল্যবান একটা ফসল। এই যে সুপারি গাছগুলো চাচা লাগাইছেন, এখানে দেখছি যে গ্রামের ভেতরে আপনার এই যে ক্ষেতের যে আল দেখা যায়, সেই আল বরাবর আপনারা সুপারি গাছ লাগাইছেন। হাতির অনেক লোভ এই সুপারি গাছের উপরে। হাতির লুপ থাকলেও ওইটা এদিকে তোর হাতি আসে না, এদিকে ঢুকতে পারে না। না এদিকে ঢুকবার দিলে তো আইবো। ও মানে আর ঢুকতে দেন না আর কি আপনার। ব্যারিকেড ওদিকেই হয়, মানুষজন হাতি আসলেই তো খবর হয়ে যায় যে আইতে আছে। আচ্ছা, ওই ব্যারিকেড দেয় ওদিকে সামনে দেওয়ার পরেই ওদিক দিয়ে অগরাস্তা ধরায় দেওয়া হয়, ও যে রাস্তাটা যাও খালি, তোমরা এখানে আইসো না। এখানে আইসো না। তার চেয়েও আরও বড় ভয় গ্রাম থেকেই না তাদের উচ্ছেদ করে দেয়া হয়, কেননা এখানকার কৃষকদের অধিকাংশেরই তাদের জমির দলিল দস্তাবেজ নেই। এই জায়গাগুলোতে আপনারা যারা আছেন তাদের জমির সবার রেকর্ড আছে? এখন আছে, খাস আছে। মানে খাস মানে এখন কত পার্সেন্ট খাস আছে আর কত পার্সেন্ট রেকর্ড আছে? খাসি বেশি আছে। খাসি বেশি। তো এই কারণে কি আপনাদেরকে এইদিকে উন্নয়নের জন্য মানে খুব একটা সহযোগিতা করে না সরকার? এটা আমার মনে হয় সরকার এখন করে না। কারণ আবার সরকার বলে যে এইদিকে মানুষ কেন থাকবে, এটা তো হাতির জায়গা, অমুক জায়গা। তো হাতি আছে, হাতির সঙ্গে বাড়াবাড়ি করতে হয়নি নাকি। আমগর বিগত এমপি মন্ত্রীরা এই রাংটা ভাষণ দিয়ে বলছে যে হাতির জায়গায় হাতি থাকবো, এই জায়গায় মানুষ কেন থাকে, হ্যাঁ এরকম বক্তব্য দিচ্ছে আর কি এমপি মন্ত্রীরা। তাহলে আমরা সাধারণ পাবলিক আঙ্গর কোন জায়গায় বাসস্থান আছে? ওইটাই এই বাসস্থানটা তো কোনো সরকার আঙ্গরে এটা বিধি ব্যবস্থা করলো না। ইতিহাস থেকে জানা যায় এখানে একসময় বসবাস করত বিভিন্ন আদিবাসীরা, গারো, হাজং, কোচ, ডালু, বানাই, মর্গান প্রভৃতি। কিন্তু ভারত ভাগের পর সাম্প্রদায়িক রাজনৈতিক জটিলতার কারণে ধীরে ধীরে তারা এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হন। আর ভারত থেকে আসা প্রত্যাগত মুসলমানদের তাদের ফেলে যাওয়া সেই জমিতে পুনর্বাসন দেয় পাকিস্তানি সরকার। কিন্তু সময়ের পালাবদলে পাকিস্তান থেকে স্বাধীন হয় বাংলাদেশ। তবে সীমান্তে বসবাসরত বাঙালি মুসলমানদের অবস্থার তেমন বদল হয় না। তাদের বসতবাড়ি সহ কৃষিজমি সবই তখন চলে যায় বন বিভাগের অধীনে এবং উচ্ছেদের হুমকি আসতে থাকে। কিন্তু সব ভয় উপেক্ষা করে আজও এই গ্রামের মুসলমান বাঙালিরা গড়ছেন নিজেদের, গড়ছেন তাদের ভবিষ্যৎ। মানে ফসল তার মানে এখানে ছিল? হ্যাঁ, ফসল ছিল, কিন্তু হয়তো এরকম পরিকল্পনাটা ছিল না যে একদম এরকম পরিকল্পনা ছিল না। আগে আপনার করতো আপনার গম আছে না, হ্যাঁ গমের আবাদ করতো। পরে আমরা ছোট সময় দেখতে যাই যে কাঁকরোল আসছে, তারপরে আপনার বেগুন, তারপরে যে কদু, ঝিঙ্গা, এগুলা আর কি শুরু হয়েছে। তো এখন তো দেখি ভাই একেবারে প্রায় সব ধরনের ফসলই হয়। এখন সব ধরনের ফসলই হয়। হ্যাঁ, মাটি ভালো, মাটি ফসলের জন্য যোগ্য। মানে মাটিটা যে কোনো ফসলের জন্য, মানে যে কোনো ফসল আর কি এই মাটি দিয়ে আর কি ফলানো সম্ভব। তবে এখন বোধহয় সার বিষও লাগে প্রচুর। সার বিষ তো লাগবে অবশ্যই, সার বিষ, গোবর, কীটনাশক সবকিছু লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিশ্রমী হইলে, ওই যে কথা আছে না যে জাতি পরিশ্রমী, যত পরিশ্রমী ওই জাতি তত উন্নত। একটা কথা দর্শক বলি, এই গুমরা গ্রাম নিয়ে আমি জানি না আলী ভাই আমার মতের সাথে সাই দেবে কিনা, আমি ভাই ওই পার্ট নিয়ে আরেকটা মানে দর্শকদেরকে ভিডিও বানাবো। যদি দর্শকে পছন্দ করে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন, কারণ এই গ্রামটা যেহেতু অনেক বড়, তো এই বৈচিত্র্যময় গ্রামটিকে আমি একটা ভিডিওর মধ্যে মানে ধরতে পারছি না। তো প্রিয় দর্শক, গুমরা গ্রামের যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বের ভিডিওটা এ পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের এই যে চমৎকার সুন্দর ফসলের গ্রাম এবং গ্রামের ফসল, এই ভিডিওটা ভালো লাগবে, কারণ এই ভিডিওর ভেতরে এমন কিছু আছে যা আমাদেরকে সহ
অনেকেই অনুপ্রাণিত করতে পারে। তো যাই হোক, যদি দর্শক ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এরকম একটা সমৃদ্ধ গ্রামের ভিডিওর জন্য। আর আপনারা পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের একটা মন্তব্য আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো দর্শক বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যাশা করি খুব শীঘ্রই এই গুমরার যে দ্বিতীয় পর্বটি সেটি আসবে। তো টাটা।